آمين ولك بمثل وادعوا لإخواننا في فلسطين الذين مسهم الضر আল্লাহর দরবারে হাজিরা আরাফাতের ময়দানে দুহাত তুলে মহান রবের কাছে পাপ মোচনের নিবেদন হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তি সহ মুসলিম উম্মার শান্তি কামনা। আরাফার ময়দানে আল্লাহ পাক আবার আমাদের সমবেত করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি দেশের জন্য, দেশের মানুষের জন্য। ফিলিস্তিনি যে মুসলমানরা যে কষ্টে আছে, যুদ্ধবিরোধী আছে, আল্লাহ শান্তি প্রদান করে। তীব্র গরম উপেক্ষা করে অংশ নিলেন ২০ লাখের বেশি মুসল্লি, ব্যবস্থাপনায় সন্তোষ। এখানে আইন সিকিউরিটি এবং সার্বিক পরিস্থিতি অনেক ভালো। দেখছিলেন প্রধান শিরোনাম। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। আল্লাহর দরবারে হাজিরা আরাফাতের ময়দানে দুহাত তুলে মহান রবের কাছে জানালেন পাপ মোচনের নিবেদন। হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তি সহ মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। পরে এক আজানে জোহর ও আসরের নামাজ আদায় করেন মুসল্লিরা। সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থানের পর মুজদালিফায় গিয়ে একসঙ্গে মাগরিব ও ইশার নামাজ আদায় করবেন তারা। কাল আবার মিনায় ফিরে করবেন পশু কোরবানি। সৌদি আরব থেকে বিস্তারিত জানিয়েছেন মুফতি আব্দুল্লাহ তামিম। لإخواننا في فلسطين الذين مسهم الضر وتألموا من أذى عدوهم سفكا للدماء وإفسادا في البلاد। আজ ৯ জিলহজ, আজ হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করছেন। আরাফাতের ময়দানে অবস্থান করা হাজিদের জন্য ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হাজ্জু আল আরাফাতু, যে হজের মূল বিষয় রয়েছে আরাফায়। আরাফায় অবস্থান করা হজের অন্যতম ফরজ। আরাফায় অবস্থান না করলে হজই আদায় হবে না। আরাফাকে আরাফা বলা হয় এই কারণে যে এখানেই হযরত আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং হযরত হাওয়া আলাইহাসসালাতু ওয়াসসালামের পুনর্মিলন ঘটেছিল। আরাফার ময়দান এতই গুরুত্বপূর্ণ যে আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যত বান্দার গুনাহ ক্ষমা করেন, অন্য কোনো দিবসে এত বান্দার গুনাহ ক্ষমা করেন না। আল্লাহ পাক আমাদেরকে এখানে একত্রিত করেছেন আজকের এই গুনাহ মাফের দিনে, দোয়া কবুলের দিনে এবং জাহান্নাম থেকে মুক্তির দিনে। আল্লাহ পাকের কাছে আমাদের কায় মনোবাক্যে ফরিয়াদ, আল্লাহ পাক তামাম দুনিয়ার সকল মোমেনাতকে ক্ষমা করে দিন। এখানে দোয়া কবুলের জায়গা, এখানটা আল্লাহ পাক দোয়া কবুল করেন। আমি আমার ফ্যামিলির জন্য এবং বাংলাদেশের জন্য এবং বিশ্বের সকল মুসলিম উম্মাদের জন্য, খাস করে ফিলিস্তিনি যে মুসলমানরা যে কষ্টে আছে, যুদ্ধবিরোধী আছে, আল্লাহ শান্তি প্রদান করে। শয়তান যখন দেখে আরাফার ময়দানে মুসলমানরা রোনা জারি করছে, কায়মন বাক্যে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছে, তখন সে সবচেয়ে বেশি লজ্জিত হয়। এই জন্য আরাফার দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিবসে যে রোজা রাখবে তার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে। কিন্তু হাজিরা এই আরাফার দিবসে রোজা রাখবেন না, বরং রোজা রাখবেন অন্যান্য যারা আছে তারা, হজের বাইরে যারা আছেন তারা, অন্য অন্য দেশে যারা অবস্থান করছেন তারা রোজা রাখবেন। হজের গুরুত্বপূর্ণ একটি, এই আরাফার দিবসের গুরুত্বপূর্ণ একটি দোয়া রয়েছে। এই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, আরাফাতের ময়দান, সৌদি আরব। পবিত্র হজের সবশেষ খবর জানাতে আরাফাতের ময়দানে আছেন সহকর্মী আরিফুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। আরিফ, শেষ হয়েছে পবিত্র হজের সেই বহুল আকাঙ্ক্ষিত যে খুতবা, সেই খুতবা, এই খুতবাটি শোনার জন্যই আসলে এই এতক্ষণ পর্যন্ত এই অপেক্ষার প্রহর কিন্তু শেষ হয়েছে কিছুক্ষণ আগেই। অর্থাৎ যেই খুতবাটি শোনার জন্য অধীর আগ্রহে শুধুমাত্র এই আরাফার ময়দানে উপস্থিত ২০ লক্ষ বা তার চেয়ে বেশি মুসল্লি নয়, পুরো বিশ্বই তাকিয়েছিল, পুরো বিশ্বের মুসলিম কমিউনিটি, পুরো বিশ্বের ৫০টি ভাষাভাষী লোক তাকিয়েছিল এই খুতবার জন্য। সেই খুতবাটি ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা আসলে এখানকার সবচেয়ে জনপ্রিয় মক্কার ইমাম সাহেব, যিনি ডক্টর শেখ মাহের যে খুতবাটি দিয়েছেন, সেই খুতবাটি শুনেছি। আসলে সেই খুতবাটি এতটাই শ্রুতি মধুর এবং
এমন সব কিছু তিনি উল্লেখ করেছেন, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণ থেকে শুরু করে বর্তমান সময়ের যেই প্রয়োজনীয় অর্থাৎ ফিলিস্তিনের যে মুক্তি, সেই মুক্তি সহকারে যেই সকল বিষয়গুলি অত্যন্ত জরুরি এবং জাতীয় জীবনে বলা চলে মুসলিম জীবনে যেই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি, সেই বিষয়গুলি কিন্তু এই খুতবায় উঠে এসেছে। এবং এই খুতবার মাধ্যমে কিন্তু আসলে যেই দিশারি অর্থাৎ যেই দূত অর্থাৎ যেই দাবি মানুষের জন্য, মানুষের প্রতি ভালোবাসার, মানুষের প্রতি মানুষের যেই সহমর্মিতার, সেই যেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে, অর্থাৎ এই খুতবার মাধ্যমেই কিন্তু বিশ্ব মুসলিমকে এক ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অনুসরণ করে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বিদায় হজের ভাষণের মাধ্যমে বিশ্ব মুসলিমকে অগ্রিম যে ভবিষ্যৎবাণী করেছেন, অগ্রিম যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনার কথাগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। আবারও স্মরণ করে দেওয়া হয়েছে ডক্টর শেখ মাহেরের যেই খুতবা, এই খুতবার মাধ্যমে আসলে এই খুতবার মাধ্যমে কিন্তু বলা চলে যে আকাঙ্ক্ষিত হজ, সে হজের যেই পরিপূর্ণতা সেটি কিন্তু সম্পূর্ণ হয়েছে। এবং এই খুতবা শেষ হওয়ার পরপরই কিন্তু এখানে যেই দুটি ওয়াক্ত নামাজ একত্রে আদায় করা হয় সেটি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, অর্থাৎ জোহর এবং আসরের সালাত কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এখানে। এখন এখানে অবস্থানরত মুসলিম যারা এখানে অবস্থান করছেন অর্থাৎ হাজিরা, তারা কিন্তু এখন ইবাদত বন্দিতে মশগুল হয়ে গেছেন, কান্নায় ভেসে যাচ্ছেন, অনেকে চোখের পানি ঝরিয়ে আল্লাহর দরবারে তার যে জীবনে চাওয়া পাওয়া সেটি কিন্তু চাচ্ছেন। বলা চলে যে এই খুতবার জন্যই কিন্তু এতক্ষণ পর্যন্ত ওদের আগ্রহ অপেক্ষা করেছেন। এখানকার যে বর্তমান পরিস্থিতি সেটি বলা চলে এক কথায় অবর্ণনীয়, অর্থাৎ গরমের মাত্রাটা এতটাই তীব্র যে বাহিরে কেউ কোথাও কয়েক মিনিটের জন্য যে দাঁড়াবে সেই পরিস্থিতিটুকু নেই। তারপরেও সৌদি সরকারকে অনেকে ধন্যবাদ দিয়েছেন যে তাদের যে ব্যবস্থাপনা ছিল, যে সেই তাঁবুর ব্যবস্থাপনার কারণে মানুষ অত্যন্ত আনন্দের সাথে এবং অত্যন্ত সন্তুষ্টির সাথে এই যে হজের খুতবা এবং হজের যে আরাফাতের যে অবস্থান সেটি কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন করতে পেরেছেন। এবং বলা চলে যে আসলে হজের খুতবার জন্য যে চাওয়াটুকু ছিল মানুষের, সেই চাওয়াটুকুই কিন্তু পূরণ হয়েছে। এবং সেক্ষেত্রে হজের যে বাকি কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলো কিন্তু মানুষ ধারাবাহিকভাবে শেষ করতে পারবে এমনটাই প্রত্যাশা করছেন। অর্থাৎ আজকে সূর্যাস্তের পরপরই কিন্তু এখান থেকে হাজিরা রওনা হবেন খোলা আকাশের নিচে রাত্রি যাপন তথা মুজদালিফার উদ্দেশ্যে। তো সব মিলিয়ে বলা ছিল যে হজের সার্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এখন পর্যন্ত খুবই ভালো। এই ছিল আমার কাছে আরাফাতের ময়দান থেকে হজ নিয়ে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম আরাফাতের ময়দান থেকে। জো বাইডেনের বয়সকেই নির্বাচনী প্রচারণার হাতিয়ার বানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যেখানেই যান সেখানেই যেন নিজের চেয়ে 3.5 বছরের বড় বর্তমান প্রেসিডেন্টকে কটাক্ষ করেন, কখনো তার বয়স, আবার কখনো স্মৃতিশক্তি নিয়ে। প্রেসিডেন্ট হিসেবে নিজেকে শ্রেষ্ঠ ও বেশি যোগ্য মনে করেন শুক্রবার 78তম জন্মদিন পালন করা ট্রাম্প। একে অন্যকে বুড়ো বলার সুযোগ যেন কিছুতেই হাতছাড়া করতে চান না যুক্তরাষ্ট্রের সাবেক আর বর্তমান প্রেসিডেন্ট, হোক সেটা নির্বাচনী প্রচারণা করতে গিয়ে কিংবা জন্মদিনে শুভেচ্ছা জানাতে। 14 জুন শুক্রবার ট্রাম্প পালন করেছেন তার 78তম জন্মদিন। সে উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাইডেন একটি পোস্ট করে লেখেন, শুভ জন্মদিন ডোনাল্ড, বয়স কেবলই একটি সংখ্যা। এদিকে নিজের বয়স 78 ছাড়ালেও 81 বছরের বাইডেনকে বুড়ো বলতে ছাড়েন না সাবেক এই প্রেসিডেন্ট। বাইডেনের বয়সকেই যেন নির্বাচনী প্রচারের প্রধান বিষয়বস্তু বানিয়েছেন ট্রাম্প। নিজেকে বাইডেনের চেয়ে শক্তিশালী বিকল্প হিসেবে তুলে ধরতে ট্রাম্প অনেক সময় তাকে বয়স নিয়ে কটাক্ষ করে মন্তব্য করেছেন। এদিকে ট্রাম্পের প্রচার শিবির থেকে বাইডেনের বয়স নিয়ে খোঁচা দেয়া হলেও অনেকেই ভুলে যান বাইডেনের চেয়ে মাত্র 3.5 বছরের ছোট ট্রাম্প। অন্তরাসীন, সময় সংবাদ। দক্ষিণ আফ্রিকায় প্রথমবার শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গদের জোট সরকার গঠন হয়েছে। দেশটির 7ম জাতীয় সংসদ নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বে এই সরকার গঠিত হয়। বিশ্লেষকরা বলছেন, নতুন সরকারকে দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা ফেরানো, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বেকারত্বের মতো সমস্যাকে মোকাবিলা করতে হবে। বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্টে। বর্ণবাদ ব্যবস্থার অবসানের 30 বছর পর দক্ষিণ আফ্রিকায় প্রথমবারের মতো কোয়ালিশন সরকার গঠন করল নেলসন ম্যান্ডেলার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস এএনসি। দেশটির সাবেক প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এবং আইএফপিকে সঙ্গে নিয়ে হয় নতুন সরকারের সংসদ অধিবেশন। এ সময় সংসদ সদস্যদের শপথ পড়ান দেশটির প্রধান বিচারপতি রেমন্ড জুন্ডো।
শ্বেতাঙ্গদের সঙ্গে কৃষ্ণাঙ্গদের কোয়ালিশন সরকার গঠন দেশটির ইতিহাসের নতুন অধ্যায়। এই জোট সরকারকে জাতীয় ঐক্য সরকার বা জিএনএস হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। নতুন সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন সাবেক প্রেসিডেন্ট সিরিল রামাপোসা। 40% ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা হারানো এএনসিকে সরকার গঠনের জন্য ডেমোক্রেটিক অ্যালায়েন্সকে দিতে হয়েছে ডেপুটি স্পিকার সহ কয়েকটি মন্ত্রণালয়। তবে অন্য দলের সঙ্গে কোন শর্তে ঐক্য হয়েছে তা এখন পর্যন্ত ঘোষণা করেনি কোনো দলেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেশের স্থিতিশীলতা, আইন শৃঙ্খলার উন্নতি, দারিদ্র্য দূরীকরণ, বেকারত্ব কমানো, লোডশেডিং উন্নতি সহ সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন হবে কোয়ালিশন সরকারের বড় চ্যালেঞ্জ। ভোটের শতাংশ অনুযায়ী আগামী 5 বছরের জন্য এএনসি 159 আসন, ডিএ 87টি এবং আইএফপি এর 17টি আসন মিলে গঠিত হল দক্ষিণ আফ্রিকার ইতিহাসের প্রথম জোট সরকার। মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্র আর পশ্চিমাদের কঠোর হুঁশিয়ারি আর নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই নিজেদের পারমাণবিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান। এক বিবৃতিতে এমন তথ্য দিয়েছে আন্তর্জাতিক আণবিক সংস্থা IAEA। সংস্থাটি জানিয়েছে নাতাঞ্জ ও ফেরদৌস পারমাণবিক কেন্দ্রগুলোতে আরও বেশি ক্যাসকেট মজুত করেছে তেহরান। বিষয়টি ইরানের কাছ থেকেই জানতে পেরেছে বলে নিশ্চিত করেছে IAEA। তবে এ বিষয়ে দেশটির প্রশাসনের তরফ থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়ার সমালোচনাও করেছে সংস্থাটি। বর্তমানে ইরানের কয়েক ধরনের আণবিক বোমা তৈরির মতো যথেষ্ট উপকরণ আছে বলেও জানায় আন্তর্জাতিক আণবিক সংস্থা। হঠাৎ করে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শেষ করার কথা জানালেন ভ্লাদিমির পুতিন। তবে সেনা প্রত্যাহার, ন্যাটোতে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা ত্যাগসহ 3টি শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। যদিও এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। এবার যুদ্ধ শেষ করতে নতুন শর্তের কথা জানালেন ভ্লাদিমির পুতিন। এজন্য ইউক্রেনকে মানতে হবে 3টি শর্ত। 1. ভূখণ্ড ছাড়ার জন্য রাজি থাকতে হবে কিয়েভকে। 2. দেশের আরো ভেতরে তাদের সেনা সরিয়ে নিতে হবে। এবং 3. পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে। শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূতদের সামনে পুতিন এই শর্তের বিষয়টি সামনে আনেন। অবশ্যই আমরা আশা করি যে সৈন্য প্রত্যাহার, জোট নিরপেক্ষ অবস্থা এবং রাশিয়ার সঙ্গে সংলাপ শুরু করার বিষয়ে এই সিদ্ধান্ত, যার উপর ইউক্রেনের ভবিষ্যৎ অস্তিত্ব নির্ভর করছে, তা স্বাধীনভাবেই গ্রহণ করবে ইউক্রেন। তবে পুতিনের এই শর্তের বিষয়ে বেশ সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লর্ড অস্টিন। তিনি বলেন, ইউক্রেন নিয়ে কোনো দাবি জানানোর মতো বা যে যুদ্ধ তিনি শুরু করেছেন তা আজই শেষ করার মতো অবস্থায় নেই পুতিন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পুতিন যে প্রস্তাব দিয়েছেন তা বিশ্বাস করার মতো নয়। তার শর্ত মেনে নিয়ে যুদ্ধবিরতিতে গেলেও তিনি হামলা বন্ধ করবেন না। পুতিনের দাবি অনুযায়ী ইউক্রেনের সেনাদের পুরো দোনেৎস্ক, লুহান্স্ক, খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চল ছাড়তে হবে। এগুলোকে আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী রাশিয়ার অঞ্চল ঘোষণা করা হলেই বিষয়টিকে শেষ বলে মেনে নেবে রাশিয়া। এছাড়াও যুদ্ধবিরতির শর্ত হিসেবে পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা জারি করেছে সব তুলে নিতে হবে বলেও জানান পুতিন। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাশিয়ার ব্যাংক খাতে নিষেধাজ্ঞার পরিধি বাড়ানো হয়েছে। এছাড়া রুশ স্টক এক্সচেঞ্জ, চিপ ও প্রযুক্তি ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অন্তরা সেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। آمين ولك بمثل وادعوا لإخواننا في فلسطين الذين مسهم الضر। আল্লাহর দরবারে হাজিরা, আরাফাতের ময়দানে দুহাত তুলে মহান রবের কাছে পাপ মোচনের নিবেদন। হজের খুতবায় ফিলিস্তিনিদের মুক্তিসহ মুসলিম উম্মার শান্তি কামনা, ব্যবস্থাপনায় সন্তোষ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপরে সময় সংবাদে সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। জাফর, ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।